দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে ইউনিক সার্ভিসের ভ্রমণ অভিজ্ঞতা জানাবো। অর্থাৎ ভ্রমণ অভিজ্ঞতা না, আসলে এটার আমি ট্রাভেল ব্লগ করতে পারিনি। এবার ভ্রমণ করেছি কক্সবাজার থেকে ইউনিকে, কারণ এর আগে একবার রোজার সময় ইউনিকে আমি সার্ভিস ভালো পেয়েছিলাম। বরাবরই আসলে অনেকেই বলে থাকেন ইউনিকের সার্ভিস ভালো, এবং আমিও বেশ কয়েকবার ভ্রমণ করেছি, সে বিষয়টি পেয়েছি। তো যার কারণে শুরুতে আমি মার্সাতে ট্রাই করতে চাই, কিন্তু মার্সাতে যেহেতু আমি শনিবারে ভ্রমণ করি 18 তারিখ, 18 জুলাই। তো যার কারণে আসলে মার্সাতে আমি সামনে সিট পাইনি, যেহেতু আমি ব্লগ করব, ভিডিও করব, যার কারণে আমার সামনের সিটটা দরকার। সামনের সিট না থাকায় আমি শ্যামলীতে একটু ঢুমারি। শ্যামলী হিনো RM2 যে বিজনেস ক্লাস, ওই বাসটাও ওই দিন ছিল না 18 তারিখে, 17 তারিখে ছিল। আমি আসলে 17 তারিখ টিকিট করতে যাই কক্সবাজারের ঝাউতলাতে। পরে এক পর্যায়ে আসলে ওখানে ইউনিকের কাউন্টার থাকে, আমি ইউনিকে যাই ইউনিকে টিকিট করার জন্য। কিন্তু আসলে ইউনিকে টিকিট করি আমি 17 তারিখ বিকেলে, বিকেল 5টার পর আমি যাই। তারা আমাকে, আমি চাই হচ্ছে 18 তারিখের টিকিট, মানে হচ্ছে আমি বলি গিয়ে পরদিন, আমি পরের দিন যাব, শনিবারে যাব। কিন্তু আসলে তারা আমাকে ভুল করে হোক বা আমার কথা না শুনেই হোক, যেভাবে হোক তারা আমাকে 17 তারিখের টিকিটই দেয়। এই বিষয়টা আসলে আমি আর খেয়াল করিনি। আমি যখন টিকিটটা হাতে নেই, আমি আসলে খেয়াল করিনি যে তারা আমাকে 17 তারিখ মানে শুক্রবারের টিকিটটা দিয়েছে, আমি যেদিন টিকিট কাটতে গিয়েছি, কিন্তু আমি তাদের বলেছি পরের দিন। তো যাই হোক, শুধুমাত্র এই বিষয়টি না, আহ, এবার ওভারঅল ইউনিকের যে বিষয়টি, যে ইউনিকের যে বাস আমি পেয়েছি, সেই বাসের অবস্থাও যে খুব একটা ভালো ছিল তাও না। লেগ রেস্ট, মানে লেগ রেস্ট বেশ কয়েকটা দেখেছি আমি কাজ করেনি, বা ফুট রেস্ট ভাঙা ছিল, নেটের ব্যাগ ছেঁড়া ছিল, এমনকি হচ্ছে যে হ্যান্ড রেস্ট, হ্যান্ড রেস্টগুলো কাজ করেনি। পাশাপাশি ফকিরাপুলে নামার পরে দেখতে পাই যে আমার মতো 4-5টা গাড়ি যাত্রীদের একসাথে রাখা হয়েছে। একটা মাত্র কোস্টার তারা দিয়েছে, একটা মাত্র কোস্টারে সেই সবগুলো যাত্রীকে দাঁড় করে তারপর গাবতলীতে পাঠানো হয়েছে, যেটা আসলে একটা সার্ভিস, মানে খুবই বাজে একটা সার্ভিস আমি ইউনিকের কাছ থেকে পেয়েছি। এবার আসলে মূল যে বিষয় সেটাতে আসি। আমার একটা বড় ভুল ছিল যে আমি সাধারণত টিকিট দিলে কাউন্টার থেকে চেক করে নেয়, এটা আসলে সবসময় বলা হয়ে থাকে, এবং আমার ক্ষেত্রেও আমি যেহেতু 2-3 দিন আগ পিস যদি থাকে, ধরেন যে আমি যদি আজকে কি বলে যে শনিবার, আমি যদি সব মঙ্গলবার যাই, সেক্ষেত্রে আমি তারিখটা চেক করি সাধারণত, যে তারিখটা আসলে ঠিক আছে কিনা। কিন্তু যেহেতু পরের দিন বলেছি, তো এই কারণে আসলে তারিখটা আমি আর চেক করার প্রয়োজন মনে করি না, বা বিষয়টা আমার মাথায় ছিল না। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তো আমি যখন টিকিটটা ইউনিকের ঝাউতলা কাউন্টার থেকে আমি টিকিটটা কাটি, আমি যখন টিকিটটা নিয়ে আসি, নিয়ে এসে রাতের বেলা সাধারণত আমি আমার মতো ছিলাম কক্সবাজারে, হুট করে আমাকে ফোন করে ইউনিক থেকে যে আপনি যাবেন না। তো আমি বলি যে না, আমি তো আজকে যাব না, আমার তো টিকিট আগামীকালকের জন্য আমি টিকিট করছি। বলে যে না, আপনার আজকে 9টার গাড়িতে টিকিট করা। তো আমি বললাম যে এরকম তো হওয়ার কথা না, বলে যে আপনি কাউন্টারে যোগাযোগ করে। কিছুক্ষণ পর কাউন্টার থেকে আমাকে ফোন করে, কাউন্টার থেকে ফোন করে বলে যে আপনি আহ, আজকে যাবেন না, আপনি তো সেটা বলেন নাই। আপনি বলছেন যে টিকিট, মানে আপনি, কাউন্টার থেকে ফোন করে বলে যে আমি শুক্রবারে মানে 17 তারিখে যাব। আমার সেই হিসাবে তারা টিকিটটা দেয়। পরে আমি আসলে ফিরে, মানে আমি টিকিটটা চেক করে দেখি যে হ্যাঁ, তারা আমাকে 17 তারিখ মানে শুক্রবারে টিকিটই দিয়েছে, যেটা হচ্ছে ভুল। তো এরপর কাউন্টার থেকে আমাকে ফোন করে বলে যে আহ, আমাকে পুরো দোষটা আমার উপর চাপায়, যে আমি কেন টিকিটটা চেক করে নিলাম না, তারিখ চেক করে নিলাম না, তারা আমাকে টিকিট দিল। আর সবচেয়ে বড় যে বিষয়, যে আমি বললাম যে আমি তো আপনাদেরকে বলেছি পরের দিনের কথা, যে আমি যদি শুক্রবারে যাই, শুক্রবারে গেলে আমি ইউনিক আসলে কেন যাব? আমি তো ইউনিকের আগে আমি ভ্রমণ করেছি, আমার মার্সার অনেক রিকোয়েস্ট আছে মার্সাতে ট্রাভেল ব্লগ করার। কিন্তু আমি শুক্রবারে যদি যাই, তাহলে আমি শ্যামলী RM2 পাচ্ছি 1300 টাকায়, বিজনেস ক্লাসের এসি বাস। তাহলে সেটা রেখে আমি 1100 টাকা কেন আমি ইউনিকে বা নন এসির মতো একটা গাড়িতে আমি টিকিট করতে যাব? আমি শ্যামলী RM2 পাইনি, আমি মার্সার সামনের সিট আমি শুক্রবারে ছিল। তো আমি যদি শুক্রবারে যাই, তাহলে মার্সা বাদ দিয়ে বা শ্যামলী RM2-র মতো গাড়ি বাদ দিয়ে আমি কেন ইউনিকে নন এসিতে 1100 টাকায় আমি আসবো? তো আমি ওগুলোতে না পাওয়ার প্রেক্ষিতে আসলে ইউনিকে আমার ফেরা বা ইউনিকে আমার যাওয়া। তো আমি আসলে আপনাকে কেন গিয়ে বলবো যে আমাকে শুক্রবারের টিকিট আপনি আমাকে দেন, বা 17 তারিখের টিকিটই দেন? বলে যে না, আপনি কোনো তারিখ বা কোনো কিছুই বলেন নাই, আপনি বলছেন যে আমি শুক্রবার, মানে আমি শুক্রবারে যাব, এই কথা আমি তাদের বলছি। তারপর একটা পর্যায়ে তারা আমাকে বলে যে না, আমি কোনো কিছুই বলি নাই, আমি কোনো কিছুই বলি নাই, যার কারণে তারা আমাকে শুক্রবারের টিকিট দিয়েছে। তখন আমার কথা হইলো যে আমি যদি কোনো কিছু তাদের নাই বলে থাকি, তাহলে তারা আমাকে টিকিটটা কীভাবে দিল? আমি যে গাবতলী যাব সেই কথারই বা তারা আমাকে কীভাবে জানলো যে আমি গাবতলী যাব? যার কারণে তারা আমাকে 9টার বাস সাজেস্ট করলো ইয়েতে, কাউন্টার থেকে।
তো একটা পর্যায়ে কথা কাটাকাটি হয় আমাদের মধ্যে বেশ, এবং আমি উত্তেজিত হয়ে যাই, এবং সেটার কল রেকর্ড আমি আপনাদের শেষের দিকে আমি একটু কল রেকর্ড করেছি। সেই বিষয়টা আপনাদের শোনালে আপনারা কিছুটা হলেও ক্লিয়ার হবেন, যেখানে আসলে আমার দায় আছে, আমি অস্বীকার করছি না যে আমি টিকাটা চেক করে নিই না, কিন্তু আমি যে তাহলে আমি যদি কিছু নাই বলে থাকি, ধরো আমি একটা কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে বললাম যে ভাই আমাকে টিকিট দেন, আপনি কাউন্টারম্যান আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে তার মন মতো করে একটা টিকিট, একটা সিট আমাকে দিয়ে দিল, বিষয়টা কি এরকম? এরকম তো না। তো সে তো আমাকে জিজ্ঞেস করবে আপনি কবে যাবেন, কখন যাবেন, তারপর না তারপর না আমি টিকিট নিব। তো কোনো কিছু জিজ্ঞেস না করে তারাই বা আমাকে কীভাবে টিকিট দিল? আমি যদি ধরেও নেই তার কথা, যে আমি কোনো কিছুই বলি না, যে আমি কখন যাব, কিভাবে যাব, কি করব, কবে যাব, আমি কিছুই বলি না, জাস্ট আমি বলছি আমাকে একটা টিকিট দেন, আমি ঢাকা যাব। এই কথার প্রেক্ষিতে সে তার মন মতো করে শুক্রবার একটা টিকিট আমাকে 9টার গাড়ি টিকিট, আমি যদি রাত 10:30টার তাদের গাড়ি আছে, আমি সেই গাড়িতে যদি যেতে চাই, বা 10টার সময় যে গাড়ি ওই গাড়িতে আমি যেতে চাই, আমি 9টার সময় যদি না যেতে চাই, তাহলে কী হবে? সে আমাকে 9টার গাড়ি আমাকে দিল আমার টিকিট, আমি যদি কোনো কিছু নাই বলে থাকি। তো এরকম কথা বলতে আসলে অনেক কিছুই বলা যায়। কল রেকর্ড আপনারা এখানে একটু শুনুন। যে এটা কোনো, আমি আপনাকে আজকে না যাবো এটা কিনা তো বা আগামীকালকে, এটা কোনো টিকিট ডকুমেন্ট দিছি, আছে কিনা? আপনি বলছেন যে এটা আগামীকালকে যাবো, টিকিট একটা আমি তো আজকে আমি তো নিয়ে গেছেন। আগামীকালকে যাবো বলে আপনার কাছে আমি টিকিট নিতে গেছি। আগামী তো আজকে টিকিট যে দিলাম আমি এটা দেখেন না আপনি? ভাই সেটা যদি আমি খেয়াল না করি সেটা আমার মিস্টেক, কিন্তু আমি তো আপনাকে আগামীকালের কথা বলছি, আপনি এটা আমরা কিভাবে বলেন এটা যে এটা কার মিস্টেক, আপনার নাকি আমার? ওটা আপনার মিস্টেক, কারণ আমি তো আপনাকে আগামীকালের কথা আমার বলছি। মিস্টেক, এটা কি আমার মিস্টেক? তাহলে ওটা কি আমার মিস্টেক? আমি আপনাকে আপনি আগামীকালের দেখেন এমনি, এটা কি আমার মিস্টেক? না, ওটা আমার মিস্টেক, কিন্তু আমি আপনাকে আগামীকাল বলছি। আপনি সে আগামীকালকে আমাকে বলেন না, কিছু বলেন না আপনি। তাহলে আপনি আমার টিকিট দিলেন আমাকে কেন? কিছু বলেন না, আপনি তাহলে বলছেন আপনি কি যে সুন্দর একটা টিকিট টিকিট দিলেন? দেওয়ার জন্য তাহলে একটা আপনি টিকিট দিতে বলছেন আপনি। তাহলে আমি যে গাবতলী নামবো সেটা বলতে আপনি সেটা তাহলে 9টার সময় গাড়ি চুজ করলেন। আজকের কি না, আপনি বলছেন হ্যাঁ আজকের। অবশ্যই না। টিকিট নেওয়ার পরে রাত্রে বলতে যাওয়ার সময় এখন বলতেছে আগামীকালকে। আমি যাবো আগামীকালকে, আমি আপনার কাছে আজকে টিকিটের জন্য কোন দুঃখে যাবো ভাই? বলেন। আমি কেমনে বলবো আপনি কোন দুঃখে যাচ্ছেন? তাহলে এটা আমি কেমনে বলবো? আমি টিকিট দিছি আজকে, আপনি এখান থেকে দেখে শুনে নিয়ে গেলেন, আপনি বলতে এখন না আমি দেখিনি, এবার এটা আগামীকালকে। আমি আপনাকে বলছি আগামীকালকে, আপনি আপনি টিকিট দিলেন আমরা আজকে, তাহলে কেন হইলো? আমি কোন দুঃখে দিব আজকে? আমার কি টাকা পড়ছে আজকে? আপনি আমার তো ভাই কোনো টাকা পড়ে নাই, টাকা পড়ছে? তো এটা আপনি টিকিট, আপনি আমাকে 1100 টাকা দিয়েছেন, আমি একটা টিকিট দিয়েছি, আপনি দেখে নিয়ে যাওয়া উচিত ছিল এটা, যে কয় তারিখের টিকিট। না, সেটা আমার ভুল হয়েছে, আমি দেখে নিই না, কিন্তু আপনি আমার কিভাবে বলেন যে কোনো ডকুমেন্ট আছে কিনা? আপনাকে বলছি কি বলি নাই? এই কথা তো কিভাবে বলেন? বলেই দিচ্ছেন হুট করে, আপনি তো বলে দিলেন যে আমি আগামীকালকে বলছি আপনাকে। তাই তো, হ্যাঁ, কোনো ডকুমেন্ট নেই। আমি যাবো আগামীকালকে, আমি আপনার কেন আমি আজকে কথা বলছি? আরেকটা লোক থাকতো তাহলে সে বলতো হ্যাঁ বলছে আগামীকাল, তাও তো কোনো ডকুমেন্ট নেই, সেটা বলতেছে। আচ্ছা আপনি বাদ দিয়ে দেন আমার টিকিট, আপনার ইউনিকামে যাওয়ার দরকার নাই, আপনি বাদ দিয়ে দেন, আপনার গাড়ি পাঠিয়ে দেন, আপনার ইউনিকামে যাওয়ার দরকার নাই, আপনি পাঠান গাড়ি। টিকিটটা দেখে নেওয়া উচিত ছিল, সেটা বললাম যে আপনাকে। এটাই বললাম যে আপনি যখন বলতেছেন ডকুমেন্ট নাই, আপনার ইউনিকে যাওয়া আমার দরকার নাই। আশা করছি আপনারা এখানে অনেকটাই বুঝতে পেরেছেন যে এইখানে দায় শুধুমাত্র আমার একার না, কাউন্টার কর্তৃপক্ষের বা ইউনিক সার্ভিসেরও দায় আছে। তো আমি আসলে এটা তো আসলে এখানে গেল, তারপর পরবর্তীতে তারা রাতে আমাকে ফোন করে, কক্সবাজারের প্রধান অফিস থেকে ফোন করে আমার টিকিটটা চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে বলতে পরের দিন টিকিট চেঞ্জ করে দেয়, এবং আমার সিটটা হচ্ছে 3 নাম্বার লাইনে। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টিকিটে যে সাধারণত হচ্ছে সি সিরিয়াল, যেটাকে আমরা বলি নর্মাল ইয়েতে ABC 3 নাম্বার লাইনে, এটা হচ্ছে B3। যদি ইউনিকের ইয়েতে হয় তাহলে হচ্ছে এটা হবে B3। তো এই B3 সিটটা আমাকে দেয়, আমি বলে দিই সামনে সিট আছে কি না, তো বলে যে না সামনে সিট নাই। তো আমি আর আসলে বার্গেনিং করিনি, যেহেতু শনিবার চাপের বাজার, আগে থেকে সামনের সিট বুক হয়ে থাকতে পারে, এটা নিয়ে আসলে আমি কোনো কিছু বলি, আমি দিলাম সামনের সিট থাকলে আমার জন্য ভালো হতে, বলে যে না সামনের সিট নাই। তো ওকে ঠিক আছে, তাহলে আমি তারপর যথারীতি পরের দিন আমি কাউন্টারে অস্টারিকো থেকে উঠি, তাদের প্রধান যে কাউন্টার কক্সবাজারে হোটেল অস্টারিকো সুগন্ধার পাশে, সেখান থেকে উঠি। আমি কাউন্টারে গিয়ে যাওয়ার পর তারা আমাকে চেঞ্জ করে দেয় টিকিট চেঞ্জ করে দেওয়ার পর এখানে যিনি দায়িত্বে ছিলেন, আমি বলবো যে উনি বেশ ভালো মানুষ, ভালো লোক, এবং উনি আমাকে বেশ আমার সাথে আন্তরিক ছিলেন, এবং বললেন যে এরকম ঘটনা, বিষয়টা আসলে এরকম হয়ে গেছে, যে একটা ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে। তো যাই হোক, আমি গাড়িতে ওঠার পরে দেখি যে গাড়ির অবস্থা, ভেতরের ইন্টেরিয়রটা ভালো, যেটা সচরাচর হয়ে থাকে ইউনিকে, কিন্তু তাদের যেমন এই যে আমি সিটে বসার পর দেখাচ্ছি যে ফুটরেস্ট নেই, ফুটরেস্ট ভাঙা, আমার পাশের সিটে ফুটরেস্ট ভাঙা, নেটের ব্যাগ ছেঁড়া, তারপর হচ্ছে আমি আমার সামনে আশপাশের যে সিট, এই সিটগুলোরও কয়েকটা ফুটরেস্ট ভাঙা আছে। তারপর হচ্ছে আমি হ্যান্ডরেস্ট ওঠানামা করতে পারছি না, মানে হ্যান্ডরেস্ট
যে হ্যান্ডরেস্ট নষ্ট হয়ে গিয়েছে এবং এটা আসলে কোনো কাজে লাগে না, যার কারণে হাত রাখতেও সমস্যা। এবং এটা শুধুমাত্র আমি যে সিটটাতে বসছি এই সিটে না, আমি পেছনের দিকে যখন পরে যাই, পেছনের দিকে গিয়েও দেখি প্রায় একই রকমই অবস্থা, অনেকগুলো হ্যান্ডরেস্ট কাজ করছে না। আমি 2টা সিট পাইলাম, যে 2টা সিটের লেগ রেস্ট উঠে না, লেগ রেস্টের গিয়ার নষ্ট হয়ে গিয়েছে। আর ফুটরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যদিও সিটগুলো বলবো যে ভালো, মখমলের সিট তো, থাই সিটগুলো ভালো, তুলনামূলক খুব একটা খারাপ না ইউনিকের এই সিটগুলো, এবং এই সিটগুলোতে জার্নি করে কমফোর্ট। তো আসলে আর এই যে এটা হচ্ছে তাদের অস্টাডিকোর কাউন্ট, মানে যে বৃষ্টি নামছিল তখন, আমি যার কথা বলছিলাম একটু আগে, যে যিনি এই কাউন্টার দায়িত্বে আছেন, উনি বেশ ভালো লোক, দেখতে পাচ্ছেন ওনাকে। আমাদের বাস 9টার সময় ছাড়ার কথা ছিল, বলা যায় যথারীতি মোটামুটি ঠিক টাইমেই বাসটি ছেড়ে যাচ্ছে কলাতলি থেকে। কলাতলি থেকে কী বলে অস্টারিকো থেকে কলাতলি যাবে, কলাতলিতে যাত্রী নিবে, তারপর হচ্ছে টার্মিনাল আছে। তো আমি শুরু থেকে দেখতে পাচ্ছিলাম যে সামনের সিটটা ফাঁকা, মানে সামনে হচ্ছে আমার শুরুতে যে সিটটা নেওয়া ছিল B1, যেটাকে আমরা বলি A2, সেই সিটটা ফাঁকা। তো ওই সিট আমি প্রথম মনে করলাম যে হয়তো কলাতলি থেকে উঠবে, কলাতলি থেকে উঠলো না। তারপর হচ্ছে টার্মিনাল থেকে উঠলো না। এরপর গাড়ি চলতে থাকলো, একটা পর্যায়ে আমি মনে করলাম যে চকরিয়া থেকে উঠবে, চকরিয়া থেকেও কিন্তু অনেক যাত্রী উঠে, তো চকরিয়া থেকেও কিন্তু আর উঠলো না। তারপরও যখন হোটেল ব্রেকে আসার পর আমি গাইডের সাথে কথা বললাম যে এই সামনের যে সিটে যাত্রী আছে কিনা। গাইড বলল চট্টগ্রাম থেকে সিট বিক্রি করা। তাহলে চট্টগ্রাম থেকে সিট যদি বিক্রি করা হয়ে থাকে, তার মানে ওই সিটটা ফাঁকা ছিল। ফাঁকা থাকার পরেই আসলে চট্টগ্রাম থেকে সিটটা বিক্রি হয়, কারণ হচ্ছে কক্সবাজারের গাড়িগুলোর সিট সাধারণত চট্টগ্রাম থেকে অগ্রিম বুকিং বিক্রি হয় না, কারণ কক্সবাজার ইউনিকের অ্যাভেলেবল গাড়ি আছে। অ্যাভেলেবল আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর চট্টগ্রাম থেকে ইউনিকের গাড়ি আছে, যার কারণে কক্সবাজার থেকে তারা কখনোই সামনের সিট অন্তত বিক্রি করবে না অগ্রিম, যদি বিক্রি করেও থাকে সেটা পেছনের দিকে। তো সামনের সিট ফাঁকা থাকা মানে এই সিটগুলো আগে থেকে ফাঁকা ছিল। গাড়ি রানিং হওয়ার পরে যখন দেখলো যে এই সিট ফাঁকা, তখন চট্টগ্রামে খবর যায় যে এই সিট ফাঁকা আছে, তখন চট্টগ্রাম থেকে সিট বিক্রি করে। এটা একদম নর্মাল বিষয় বলতে, তার মানে আমি ধরে নিচ্ছি যে এই সিট তারা ইচ্ছা করে দেয়নি, বা কোনো কী কারণে দেয়নি সেটা আমি জানি না, তবে এই সিট আমি পাইনি। কারণ নিয়ম অনুযায়ী আমি যে সিটটা টিকিট কেটেছিলাম শুরুতে, সেটা যদি আমার ভুল আমি ধরেও নেই যে আমার ভুলের কারণে ওই সিট আমি মানে আমি শুক্রবারে যাইনি বা 17 তারিখ জানি, আমি 18 তারিখ চেঞ্জ করেছি, নিয়ম অনুযায়ী আমার যদি ওই সিটটা ফাঁকা থাকে তাহলে ওই সিট পাওয়ার কথা নিয়ম অনুযায়ী। যদি ফাঁকা না থাকে সেটা তো অন্য বিষয়, কিন্তু ফাঁকা থাকা সত্ত্বেও আমি ওই সিট পাইনি বা আমাকে দেওয়া হয়নি। এবার চট্টগ্রাম থেকে যাত্রী উঠলো একজন বলতে একজন, সেটা হচ্ছে A1-এ যাত্রী উঠে, কিন্তু B2 ফাঁকা থাকে। আমরা যখন চট্টগ্রাম পার হয়ে আসার পরে পুরো রাস্তা বলতে, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ঘুমাচ্ছে। এই বাচ্চার যিনি বাবা, সে বাবা পরবর্তীতে যখন দেখলো যে সামনের সিটটা ফাঁকা চট্টগ্রামের পর, তখন তিনি ওই সিটে গিয়ে বসে তারপর ওনার বাবুটা এখানে ঘুমায়, এবার একা মানে রিল্যাক্সে ঘুমায়। উনি ওই সিটে পুরো একদম ঢাকা পর্যন্ত আসে। তো এই হচ্ছে আসলে অবস্থা। আমার প্রশ্নটা হচ্ছে যে সিট ফাঁকা থাকার পরও কেন তাহলে আমি সিটটা পেলাম না, বা কেন আমাকে সিটটা দেয়া হলো না, এই বিষয়টাই হচ্ছে আমার সবচেয়ে কষ্টের ইউনিকের কাছে। ধরেন যে টিকেটের ভুল, সেটা আমার ভুলের কারণে আমি টিকিট নির্ধারিত সময়ে পাই নাই, বা আমি ভুল করছি, আমি বলছি যে আমি শুক্রবারেই যাব, আমি শনিবারে যাব না, তার কারণে শুক্রবারে টিকিট দিয়েছে, পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শনিবারে যাব। আমি যারা আমাকে গালিগালাজ করবেন তাদের কথা মেনে নিচ্ছি, তাহলে কক্সবাজার থেকে পুরো একটা সিট ঢাকা পর্যন্ত ফাঁকা আসলো কেন? আমার সিট যেটা আমি শুক্রবারে কাটলাম, সেম একই বাস, পরের দিন একই টাইমে বাস, তাহলে নিয়ম অনুযায়ী আমি যখন সিট রিপ্লেস হবে তাহলে ওই সিট আমি পাবো, কিন্তু ওই সিট আমাকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? তা নিশ্চয় কাউন্টারের সাথে যে আমি চিল্লাপালা করছি আগের দিন যে তাদের ভুল, তারা আমাকে বারবার চার্জ করলো যে না ভুল আমার। আমি চার্জ করলাম যে না আমার ভুল আছে, আপনাদেরও ভুল আছে, ভুল দুজনেরই আছে। এই কারণে তাহলে আমি ধরে নিচ্ছি তারা আমাকে ইচ্ছা করে ওই সিটটা দেন এবং ওই সিটটা ফাঁকা আনছে পুরো রাস্তা। আর গাড়ি ভরা ছিল না তো, গাড়ি অর্ধেক যাত্রী ছিল, বাকি অর্ধেক সিট ফাঁকা ছিল গাড়ির। 20 জন বা 22 জন এরকম যাত্রী হয়তো ছিল পুরো গাড়িতে, গাড়ি ওই রকম ভরা ছিল না। এইভাবে আসলে সবচেয়ে বড় বিষয়, আমরা 7:30টার দিকে ফকিরাপুলে আসি। আমার ঘড়িতে দেখতে পাচ্ছেন 7:30টার সময় আমাদের বাস ফকিরাপুলে, এই বাস যাবে আবদুল্লাপুর। এই বাস সরাসরি গাবতলী যাবে না, আবদুল্লাপুরের গাড়ি। রাস্তায় জ্যাম ছিল, বৃষ্টি ছিল, যার কারণে একটু লেট হয়েছে আসতে। তো আমি যখন ফকিরাপুলে আসি, ফকিরাপুলে আসার পর দেখি যে অনেক, প্রায় এরকম 5-6টা বাস একসাথে কক্সবাজার থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, সিলেট থেকে আসছে, এই ফকিরাপুলে এসে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এরকম এখানে অনেক যাত্রী, কোস্টার মাত্র একটা।
এবং এটা না কোস্টারে যাত্রী রাগারাগি করছে, একটা পর্যায়ে একটা কোস্টার আমরা ঠেলে ঠুলে মনে করেন যে লোকাল বাসে যেরকম যেদিন ঢাকায় বাস সংকট পড়ে ওই রকম ওই দিন যেরকম পাবলিক ঠেলে 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 ঠুলে গাড়িতে উঠতে হয়, ঠিক ওই দিন ওই রকম হয়েছে। ইউনিকের ধরেন যে সারা রাত মানুষজন যে দেখেন গাড়ির মধ্যে দাঁড়ায় আছে, মানে সারা রাত মানুষজন দাঁড়ায় এই মানে গাড়িতে ভ্রমণ করে এই আসছে ঢাকায়, তারা এখন দাঁড়ায় দাঁড়ায় এই কোস্টার বাসে যাবে। এটা আসলে ইউনিকের কাছ থেকে এরকম সার্ভিস আশা করা যায়। ইউনিকের কোস্টার কিন্তু কম না, ইউনিকের কোস্টার কিন্তু হিউজ এবং অ্যাভেলেবেল কোস্টার আছে ইউনিকের। এই এই কোস্টার সার্ভিসের কারণে ইউনিক একটা বড় অংশ যাত্রী পায়। যেমন আমি নিজেও ইউনিক বা হানিফ বলি যে কোস্টার সার্ভিসের কারণে, কারণ আমার গাবতলী আসতে হবে ওদিক থেকে, ফলে কোস্টার ফ্যাসিলিটির কারণে আমি যদি আমার কমফোর্ট জোনের যে বাস সেটা না পাইলে না, তখন আমি এদিকে শিফট করি অটোমেটিক্যালি, যে সেটা ভালো হোক খারাপ হোক আমি অটোমেটিক্যালি তখন এদিকে শিফট করি, যে ইউনিক হানিফ শ্যামলী এই তিনটার মধ্যে যে কোনো একটা আমি চুজ করি তখন, কারণ আমি তাহলে ইজিলি আমি কোস্টারে চলে আসতে পারবো। এখন এই সারা রাত জার্নি করার আসার পরে 10-12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা এরকম যখন দাঁড়িয়ে যেতে হবে, তখন এর মধ্যে ভোগান্তি আর কিছু নেই। এবং ওই দিন আপনারা এই যে ওই দিন তারিখটা বললাম 18 তারিখে আমি ভ্রমণ করছি, 19 তারিখ সকালে নামছি এখানে, মানে হচ্ছে রোববার সকালে নামছি। রোববার সকালে ওই দিন কী অবস্থা ছিল আপনারা একটু খোঁজ নিন। আর আমি যে গাড়িতে আসছি আমার টিকিটের সব ডিটেলস দেওয়া আছে, আপনার ওই গাড়ির এই সিট নাম্বারগুলো নিয়ে যারা এর সাথে জড়িত আছেন বা যারা আমাকে গালিগালাজ করবেন তার আগে, যে ইউনিক নিয়ে বদনাম করতেছি, বদনাম না ইউনিকের ভালোর জন্য করতেছি, যে এই সার্ভিসগুলো ইউনিকের ঠিক করা দরকার বলে আমি মনে করছি। এই কারণে আসলে এই ভিডিওটা করা, শুধুমাত্র আবার আমার সাথে যে কাউন্টারে মিসম্যানেজমেন্ট হয়েছে বিষয়টা এর জন্য না, আমি গাড়িতে ওঠার পর যা পেয়েছি এটাও যেমন আমার কাছে খারাপ লেগেছে, পাশাপাশি নামার পরে বিষয়টা সবচেয়ে বেশি বেশি খারাপ আমার লাগছে, যে এইরকম একটা মিসম্যানেজমেন্ট এখানে ইউনিকের মতো কোম্পানির। তো আশা করছি ইউনিক কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবে এবং এই বিষয়গুলোর পরবর্তী যাতে না হয় সেই বিষয়ে তারা তদারকি করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।